বিয়ের সময় নতুন বৌঠানের অক্ষর জ্ঞান ছিল আমারই মতো। খুব বেশি অক্ষর পরিচয় তার ছিল বলে মনে হয় না। না হলে কেন তার জন্য ধারাপাত আর প্রথম ও দ্বিতীয় ভাগ কিনে আনা হয়েছিল? শুধু কিনে আনা নয়, রীতিমতো পড়াশোনায় বসিয়ে দেওয়া হয়েছিল তাকে। মাস্টার মশাইয়ের কাছে অন্দরমহলের স্ত্রী, কন্যা, পুত্র সবাই পড়তে বসতেন। বসতেন বর্ণকুমারী, বসতেন শরৎকুমারী, স্বর্ণকুমারী, বসতেন স্ত্রী কন্যারা, আর বসত রবিবাবু। রবিবাবুর পাশ ঘেঁষে বসতেন সোম আর সত্যরা। মাস্টার মশাইয়ের চোখ এড়িয়ে বালক রবি অনেক চেষ্টা করে যেত নতুন বৌঠানের দৃষ্টি আকর্ষণের জন্য, কিন্তু নতুন বৌঠানের মুখ আর চোখ থাকতো ঘোমটার আড়ালে, তাই রবিবাবুর সকল চেষ্টা ব্যর্থ হতো। আমাদের বিয়ের কবছর পেরিয়ে গেল, আমার ভেতরে সন্ত্রস্ত ভাবটা কেটে গেল। প্রথম প্রথম খুব ভয় পেতাম রবিবাবুকে। দিনটা আমার কাটতো ভালো, সন্ধ্যের পর থেকেই ভয়টা আমাকে জড়িয়ে ধরতে শুরু করত। রবিবাবু সান্নিধ্য চাইতো আমার, কিন্তু 10 বছরের বালিকার পক্ষে সেই সান্নিধ্যের ব্যাপারটা হৃদয়ঙ্গ করা সম্ভব ছিল না। তাই রাতে একটা হিংস্র ভয় আমাকে সন্ত্রস্ত করে তুলত। এভাবে চলতে চলতে একসময় বেলা মানে মাধুরীলতা জন্মালো। বিয়ের 3 বছরের মাথায় জন্মালো সে। সন্তান হবার পর আমি ধীরে ধীরে স্বামী, সন্তান এদের মাহাত্ম্য বুঝতে শুরু করলাম। তো ওই সময় কাজের ফাঁকে ফাঁকে দিনে ও রাতে যখনই সময় পেত, রবিবাবু তার নতুন বৌঠানের গল্প করতো আমার কাছে। দেবর বৌদির কত খুঁটিনাটি কথাই যে সে বলে যেত আমার কাছে, তার সবটা মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে অনেক কথা ভুলতে পারিনি এখনও। ভোলার নয় বলে হয়তো এসব ঘটনা ভুলতে পারিনি, অথবা রবিবাবু সেসব কথা যখন আমাকে বলেছে তখন হয়তো এসব কথা মনোযোগ দিয়ে শোনার অবকাশ আমার হাতে ছিল। তাই আজ এত বছর পর জীবনের অনেকটা পথ পেরিয়ে যখন আমি একান্তভাবে আমার কথা লিখতে বসলাম, রবিবাবু আর নতুন বৌঠানের সেই সব কথা আমার কলমে এসে ভিড় করতে লাগলো। আমি যা শুনেছি রবিবাবুর কাছে, জ্ঞানদা বৌদির কাছে, স্বর্ণদি, বর্ণদি, শরৎ দিদির কাছে আর পুরনো দাসী চাকরদের কাছে, তাই লিখে যাচ্ছি। লিখতে বসেছি নিজের কথা, কিন্তু ঠাকুরবাড়ির বিরাট চৌহদ্দির মধ্যে আমি তো একমাত্র অধিবাসী নই। আমার চারপাশে কত মানুষজন, আত্মীয়, অনাত্মীয়, নিকট সম্পর্কের, দূর সম্পর্কের কত মানুষজন নিত্য গিজগিজ করছে ঠাকুরবাড়ির অন্দর আর বহির্মহলে। যাদের আমি কাছ থেকে বা দূর থেকে দেখেছি, আমার লেখায় তাদের বাদ দিই কী করে? ওই ঠাকুর বাড়িতে তারাই তো আমাকে বাঁচার ও বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে। জ্ঞানদা বৌদি, সত্যেনদা, জ্যোতিদা, নতুন বৌঠান, শ্বশুর ঠাকুর, আমার ছেলেমেয়েরা, এদের সবাইকে নিয়েই তো এই বাড়িতে আমার জীবন। আর রবিবাবু তো আছেই। এই যে আমি রবিবাবু রবিবাবু করছি, এভাবে সম্বোধ করার রীতি ঠাকুরবাড়িতে মোটেই প্রচলিত ছিল না। ও গো, হ্যাঁ গো, কী বলছি শুনছো, বা নিদেন পক্ষ, অমুকের মা তমুকের বাপ বলে কাজ চালাতেন এবাড়ির বধূরা আর পুত্ররা। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। শ্বশুর ঠাকুরের সময়ে তো দিনের বেলা স্ত্রীর সঙ্গে স্বামীর দেখা করার রীতিই ছিল না। রাত শুনশান হয়ে গেলে স্বামীরা স্ত্রীদের কক্ষে যেতেন। সত্যেনদা আর জ্ঞানদা বৌদি ঠাকুরবাড়ির পুরাতন রীতিতে কুঠারাঘাত করেছিলেন। দিনের বেলায় এরা পরস্পর দেখা সাক্ষাৎ কথাবার্তা শুরু করলেন। এর জন্য অন্দরমহলে তাদের সমালোচনা কম হয়নি। থোড়াই পাত্তা দিয়েছেন তারা এসব সমালোচনাকে। তাদের কল্যাণে আমাদের দাম্পত্য জীবনে অনেকটা সহজ হয়েছে। দিনে রাতে দেখা সাক্ষাতের একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু দেখা সাক্ষাৎ হলে কি হবে? সম্বোধনের পদ্ধতিটা সেই আগের মতোই থেকে গেছে। রবিবাবুও ওই প্রচলিত প্রথা অনুসরণ করত। আমি তাকে শুনছো, ওগো ইত্যাদি বলে সম্বোধন করতাম। কিন্তু এই লেখা যখন লিখতে বসলাম, আমি মহা ফাপড়ে পড়ে গেলাম। আমার স্বামীর প্রসঙ্গে বারবার ওগো, শুনছো ইত্যাদি লেখা শ্রুতিকটু ব্যাপার। তাই ভাবতে শুরু করলাম আমার স্বামীকে আমি আমার লেখাতে কী নামে সম্বোধন করব। ভাবতে ভাবতে একটি কথা আমার মনে পড়ে গেল। আমার স্বামীর তো অনেক নাম ডাক। চারপাশের মানুষজন আর সাহিত্যমোদীরা তাকে রবিবাবু বলে সম্বোধন করেন। আমার স্বামী তাতে বিরক্ত হয় বলে মনে হয় না, বরং খুশিই হয়। তাই আমি ঠিক করলাম তাকে আমি আমার লেখায় রবিবাবু সম্বোধন করব। আমাদের সময় এরকম সম্বোধন বড় দুঃসাহসের ব্যাপার ছিল। এ নিয়ে নিন্দামন্দ যেন কম হবে তা নয়।
নিন্দার ভয়ে আমি যদি পিছিয়ে যাই তাহলে আমার এই লেখা পূর্ণতা পাবে না। স্বামীর কথা বলতে গিয়ে আমি একটা গোলমালে পড়ে যাব। তাই আমি দুঃসাহসে ভর করে স্বামীর জায়গায় রবিবাবু লেখা শুরু করলাম। দুঃসাহসী হবই না বা কেন? এবাড়ির বউদের দুঃসাহসী হতে শিখিয়েছেন জ্ঞানদা বৌদি। তার সাহচর্যে আমরা নির্ভীক হতে শিখেছি। স্বামীকে রবিবাবু বলার মন্ত্রটি আমার মেজ বৌদির কাছ থেকে পাওয়া। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছাদ ছিল পাঁচিল দিয়ে ঘেরা। রবিবাবুর মুখে শুনেছি সন্ধ্যের আগে আগে কর্তামা মাদুর পেতে আড্ডায় বসতেন সেই ছাদে। চারপাশে বাড়ির মেয়েরা। সেই আড্ডার যে কোনো আগা পাঁচতলা ছিল এমন নয়। সময় কাটানোর জন্যই সেই আড্ডা। অন্দরমহলের নারীদের তো তেমন কাজকর্ম ছিল না। ঘরকন্যার সকল কাজ সম্পন্ন করত দাসী চাকররা। ফলে প্রচুর সময় ছিল ঠাকুরবাড়ির বৌঝিদের হাতে। কর্মহীন মানুষদের সময় কাটতে চায় না। সময়টা যেন ঠাকুরবাড়ির নারীদের কাঁধের বোঝা ছিল। কাঁধ থেকে বোঝা নামাবার জন্যই কর্তামা বাড়ির মেয়েদের নিয়ে গল্প গুজবের আসর বসাতেন। ব্রজ আচার্যের বোনাই আসরের প্রধান সংবাদ পরিবেশনকারী। কোথা থেকে রাজ্যের সংবাদ নিয়ে আসতেন তিনি। সেই সংবাদের কোনোটা বানানো আর কোনোটা সত্যি, তা নিয়ে কর্তামা বা অন্য মেয়েরা মাথা ঘামাতেন না। মাঝে মাঝে ওই আসরে রবিবাবু ডাক পড়ত। মায়ের কাছে যাতায়াত করতে করতে তখন তার অনেক সাহস। ওই মেলি আসরকে তাক লাগিয়ে দেবার জন্য সে জ্ঞান বিজ্ঞানের নানা কথা বলতো। তার মুখে সূর্য পৃথিবী থেকে 9 কোটি মাইল দূরে একথা শুনে সেদিনের আসর স্তম্ভিত হয়ে গিয়েছিল। একদিন রবিবাবু আমাকে হাসতে হাসতে বলেছিল, জানো, একদিন আমার মাথার মধ্যে ভীষণ একটা দুষ্টুমি ঢুকে গেল। মনে মনে ঠিক করলাম মাকে আজ তাক লাগিয়ে দিতে হবে। রামায়ণের কিছু পদ্যে অনুসার বিসর্গ লাগিয়ে মায়ের সামনে আউড়ে গেলাম। মা তো আমার উচ্চারণের গলদ সম্পর্কে বুঝলো না। ছোট্ট রবির সংস্কৃত জ্ঞান দেখে তো মা আনন্দে আত্মহারা। এখন খুব আফসোস হয় মাকে আমি কি নিদারুণ ঠকানো ইট না ঠকিয়েছি। একটু থেমে কি যেন গভীরভাবে ভেবেছিল রবিবাবু সেই বাদলা দিনে। চাপা একটা নিঃশ্বাস ফেলেছিল। তারপর আবার ধীরে ধীরে বলেছিল, সেদিন আরেকজন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থেকেছিল। সে নতুন বৌঠান। বয়স্কদের আসরে বৌঠানের থাকার কথা নয়, ছিলও না বৌঠান। কি একটা কথা মায়ের কাছে জিজ্ঞেস করতে ছাদে উঠেছিল সে। ঠিক ওই সময়ে বিদ্যার ডিগস আমি কটর মটর করে শ্লোক আউড়ে যাচ্ছিলাম। বলতে বলতে রবিবাবু হাহা করে হেসে উঠেছিল আমার সামনে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি। জানালার পাশে একটা কেদারায় বসেছিল রবিবাবু। সেই বেলা তাকে কথায় পেয়ে বসেছিল। সব কথার মধ্যে ঘুরে ফিরে নতুন বৌঠানের প্রসঙ্গ চলে এসেছিল। সে বার স্কুলের পণ্ডিত মশাইয়ের জন্য আমসত্ত্ব চুরি করতে গিয়ে রবিবাবু ধরা পড়ে গিয়েছিল নতুন বৌঠানের হাতে। পণ্ডিত মশাই একবার ঠাকুরবাড়ির আমসত্ত্ব খাওয়ার জন্য ভীষণ লালায়িত হয়ে উঠেছিল। রবিবাবুকে তিনি আকার ইঙ্গিতে জানালেন তার বাসনার কথা। পণ্ডিত মশাইয়ের জন্য মায়ের কাছে আমসত্ত্ব চাইলে তো নানা কথা উঠবে। অত ঝুটঝামেলার দরকার কি? চুরি সই। এক দুপুরে ছাদে শুকাতে দেওয়া আমসত্ত্ব চুরি করতে গিয়ে নতুন বৌঠানের হাতে ধরা পড়ে গেল রবিবাবু। সেদিন আমসত্ত্ব পাহারা দেওয়ার দায়িত্ব ছিল বৌঠানের। করার ওদের হাত থেকে বাঁচার জন্য দেয়ালের ছায়ায় দাঁড়িয়েছিল নতুন বৌঠান। যেই না আমসত্ত্ব হাত দিল রবিবাবু, অমনি চোর চোর বলে আওয়াজ উঠল। চমকে পিছন ফিরে দেখে বৌঠান। রবিবাবুর ভয় খাওয়া চেহারা দেখে কুলকুল করে হেসে উঠেছিল সে। বলেছিল, এমনিতে তো কোনো গুণই নেই তোমার, চেহারাটাও বিদঘুটে, তার ওপর চুরিবিদ্যা। তা বলি, চুরিবিদ্যা রপ্ত না করেও তো কাজে নামলে কেন? বৌদির সব খোঁচা মেনে নিয়েছিল রবিবাবু সেই দুপুরে। শুধু মানতে পারেনি তার চেহারা সম্পর্কে বৌঠানের অভিযোগ। চুরি করার অপরাধের কথা ভুলে তীব্র স্বরে রবিবাবু বলে উঠেছিল, কে বলে আমার চেহারা বিদঘুটে? এই ঠাকুরবাড়িতে সব ভাইদের মধ্যে আমিই বেশি সুন্দর। এ কমাসের মধ্যে বৌঠান কথাবার্তায় পোক্ত হয়ে গেছে। বিশেষ করে ছোট্ট দেবর রবির সঙ্গে কথা বলতে কোনো জড়তাই অনুভব করে না সে। রবির কথা শুনে সে খলখল করে ওঠে। সব ভাইদের মধ্যে সুন্দর তুমি? ফুহ! অনেক চেষ্টায় হাসি থামিয়ে বৌঠান রবিবাবুর দিকে এগিয়ে যায়।
রবিবাবুর মুখমণ্ডলের চারিদিকে বা হাতের তর্জনী ঘুরিয়ে বলে, তোমার এই মুখখানি কখনো আয়নার সামনে গিয়ে দেখেছ? যদি নিয়ে যাও তাহলে আমার বলার কিছু থাকবে না। আর যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখখানি ভালো করে না দেখে থাকো তাহলে এখনই যাও, দেখে এসো কি বিদঘুটে চেহারা তোমার। কৃত্রিম গাম্ভীর্যের নতুন বৌঠান কথাগুলো এমনভাবে বলল যে রবিবাবু ভীষণ দোটানায় পড়ে গেল। বাড়ির সবার কাছে এতদিন শুনে এসেছে সৌন্দর্যে রবির বাড়া কেউ নেই। কি টুলটুলে গাল, কি মায়াভরা চোখ, নাকটা কি সরু। গ্যান্দা বৌদি তো বলেন রবির চেহারা একেবারে মেয়েদের মতন কোমল মায়াময়, আর আজকে নতুন বৌঠান বলছে তার চেহারার মতো বিশ্রী চেহারা আর কারও নেই। ধুত্তুরি, বৌঠান ঠাট্টা করছে বোধ হয়। বৌঠান এ বাড়িতে আসার সময় থেকে দেখছি ঠাট্টার দিকে ঝোঁক বেশি হয়। আবার ঠাট্টা বলেও ভাবে কি করে রবিবাবু? বৌঠানের যে নির্লিপ্ত চেহারা, সত্য কথাটি বলার পর মানুষের চেহারার মধ্যে যে স্বাভাবিক নির্লিপ্ত ভাবটি ফুটে ওঠে, বৌঠানের চেহারার মধ্যে সেই ভাব নেই। তাহলে কি নতুন বৌঠান সত্যি সত্যিই বলছে? তাহলে এতদিন পর্যন্ত এ বাড়ির সবাই তাকে মিথ্যে বলে ঠকিয়েছে? তাদের কথা শুনে শুনে রবিবাবুর মধ্যে নিজের চেহারার সৌন্দর্য সম্পর্কে যে একটা ধারণা তৈরি হয়েছিল, তাহলে তা সর্বাংশে ভুল। ভাবতে ভাবতে ভীষণ মন খারাপ হয়ে গেল রবিবাবুর। তার চেহারায় মন খারাপের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এটা লক্ষ্য করে বৌঠানের দুষ্টুমি আরও বেড়ে গেল। ডান হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনী দিয়ে রবিবাবুর নাকটা টিপে ধরে বলে, তোমার নাকটা কি ভীষণ ট্যাবড়া রে বাবা। রবিবাবু কেঁদে ফেলার উপক্রম হয়। কপালে গালে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটো কি জল জল। এবার নতুন বৌঠান বুঝতে পারে রবি তার ঠাট্টার মহত্ব ধরতে পারেনি। তার মস্করার ব্যাপারটিকে রবি সত্যি বলে বিশ্বাস করেছে। নইলে কেন তার মুখমণ্ডল ঘামে জবজবে, নইলে কেন তার এরকম পাগল পাগল চেহারা। বৌঠান এবার খিলখিল করে হেসে ওঠে, বলে, আরে রবি, তুমি কোনটা ঠাট্টা আর কোনটা সত্যি তাও বুঝো না? তারপর ডান হাতটি ধরে ঝাঁকুনি দিয়ে বৌঠান আবার বলে, তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম, তুমি তো আসলেই অসাধারণ সুন্দর। এই ঠাকুরবাড়ির সব পুরুষের চেয়ে তুমি বেশি সুন্দর। আবার একটু থেমে কি যেন ভাবলো বৌঠান, নিজের হাতে পায়ের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে তাকিয়ে দেখলো। তারপর চাপা কণ্ঠে বলল, তুমি সত্যিই সুন্দর রবি। কি ফর্সা চেহারা তোমার। আর আমার দিকে তাকিয়ে দেখো, শ্যামলার রং আমার। এই দেখো আমার হাতগুলো, দেখো কি ময়লা ময়লা রং। আমার নাম কাদম্বরী না হয়ে শ্যামলী হওয়া উচিত ছিল। বলেই আবার খলবলিয়ে হেসে উঠল নতুন বৌঠান। নতুন বৌঠানের কথা শুনে সন্দিগ্ধ ভাব ফুটে উঠল রবিবাবুর চেহারায়। অবিশ্বাসের চোখে বৌঠানের দিকে তাকিয়ে থাকলো সে। কি যেন বলতে গিয়ে থেমে গেল। এই সময় বৌঠান রবির হাত ধরে বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি আমার কথা? তা কি করেই বা বিশ্বাস করবে? আমি তো আগেই মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে দিয়েছি। এবার রবিবাবু কথা বলে উঠল, তুমি সত্যি বলছো বৌঠান? আমি কদাকার নই, আমি সুন্দর, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি তুমি সুন্দর। বৌঠান রবিবাবুর হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল। বড় একটা স্বস্তির নিঃশ্বাস রবিবাবুর বুক চিরে বেরিয়ে এলো। অস্বস্তি ভরা চোখে স্বস্তির শ্যামল ছায়া দেখা দিল। মিষ্টি একটা হাসি ছড়িয়ে পড়ল রবিবাবুর চোখে মুখে। এবার বলো, নিজের ঘরের আমসত্ত্ব নিজে কেন চুরি করছিলে? বৌঠান জিজ্ঞেস করল। চুরি না, চুরি না, রবিবাবু তাড়াতাড়ি বলে উঠল। এবার শাড়ির আঁচল কোমরে গুজে বয়স্ক নারীর মতো বৌঠান বলে উঠল, দেখো রবি, বয়স আমি তোমার বড়, সম্পর্কেও বৌদি। জানো তো, বয়সের চেয়ে মেয়েদের বুদ্ধি অনেক বেশি টনটনে। আমি বুঝেছি, এই ঠাঠা রোদ্দুরে আমসত্ত্ব চুরি করার জন্যই তুমি ছাদে উঠেছ। তোমার চোখ মুখ চোরের চোখ মুখের মতোই ছিল এই সময়। সর্বাঙ্গ কাঁপিয়ে হেসে বৌঠান কথাগুলো এক নাগারে বলতে লাগলো। বৌঠানের কথা শুনে চোরা চোখে তাকাতে লাগলো রবিবাবু। ছোট্ট একটা কাশি তার গলা দিয়ে বেরিয়ে এলো। তারপর নিচু গলায় পণ্ডিত মশায়ের আমসত্ত্ব খাওয়ার ইচ্ছে চুরি করে হলেও তার সেই বায়না পূরণের প্রতিজ্ঞা, এসব আদ্যপান্ত খুলে বলল। বৌঠান গম্ভীর হয়ে সব কথা শুনল। শেষে বলল, তুমি চিন্তা করো না রবি, কালকে স্কুলে যাওয়ার আগে আমসত্ত্ব পেয়ে যাবে, আমি সব ঠিকঠাক করে রাখবো।
এই হলো রবিবাবুর সঙ্গে নতুন বৌঠানের নৈকট্য দানা বাঁধার ইতিহাস। নানা সময়ে কারণে অকারণে বৌদির কথা বলতে খুব ভালোবাসত রবিবাবু। আমারও হাতে তখন প্রচুর সময়। বৌঠানকে নিয়ে রবিবাবুর কথা শুনতে শুনতে আমার মধ্যেও কেমন যেন ঘোর লেগে যেত। আমি বলে উঠতাম, তারপর তারপর রবিবাবু বয়স তখন 12-র মাঝামাঝি। সোমেন্দ্র দাদা তার 2 বছরের বড়। উপনয়ন হলো 2 ভাইয়ের। 3 দিন হবিষ্যান্ন খেতে হবে। ওই সময় হবিষ্যান্ন খাওয়াই রীতি। কর্তামা জীবিত তখন, শরীরটা বড় খারাপ যাচ্ছে তার। সন্তানের উপনয়নে হবিষ্যান্ন মায়েরই রেঁধে দেওয়ার রেওয়াজ। অসুস্থতার কারণে কর্তামা হবিষ্যান্ন রান্না করতে পারলেন না। নতুন বউকেই ডেকে বললেন, রবি সোমের হরিষ্যান্নটা তুমিই রেঁধে দিও বউ। ছোট ছোট ছেলে আমার, যত্ন করে রেঁধো। যত্ন করেই রাঁধত নতুন বৌঠান। উপনয়নের 3 দিন পর যত্ন নিয়ে হরিষ্যান্ন রাঁধতে বসত নতুন বৌঠান। তার বয়স তখন 13.5। বয়স কম হলে কি হবে, পাকা রাঁধুনি তখন সে। এই বাড়িতে বউ হিসেবে 5 বছর ফুরাতে চলল। হিসেলের খোঁজখবর এর মধ্যে জানা হয়ে গেছে তার। দেবরদের কার কেমন রুচি তখন কিছুই অজানা নয় তার। হরিষ্যান্নে গাওয়া ঘি মিশিয়ে দিত বৌঠান, ফলে তার স্বাদ হতো অমৃত সমান। গন্ধে চারদিক আমোদিত হতো। নতুন বৌঠানের রান্না, হরিষ্যান্নের স্বাদ এখনও যেন রবিবাবুর জিভে জড়িয়ে আছে। কি অপূর্ব তৃপ্তি নিয়ে রবিবাবু নতুন বৌঠানের কথা বলে যেত, তা লিখে বোঝানো যাবে না। পিতার সঙ্গে 3 মাস ধরে হিমালয় ভ্রমণ শেষে ফিরে এলো রবিবাবু। পিতার সঙ্গে তার যে ভীতিময় দূরত্ব ছিল তা অনেকটা কেটে গেছে। পিতার সাহচর্যে তার আত্মবিশ্বাস বেড়ে গেছে। বাইরের মানুষজনের সঙ্গে মেশার ফলে তার আচার আচরণে আর কথাবার্তায় বিপুল পরিবর্তন ঘটেছে। এতে ঠাকুরবাড়ির অন্দরমহলে তার গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ। চাকর দাসীদের চোখে সম্ভ্রম, বয়োজ্যেষ্ঠদের চোখে আদরের গাঢ়তা, নতুন বধূর চোখে স্নেহ ও আদরের আধিক্য রবিবাবু টের পেচ্ছে। তার বয়স তখন 12 বছর 2 মাস আর নতুন বৌঠানের 14 বছর 1 মাস। বেঙ্গল একাডেমির ছাত্র তখন রবিবাবু। স্কুলে নাম আছে বটে তার, কিন্তু যাতায়াত একেবারে নেই বললেই চলে। নানা অছিলায় সে তখন স্কুল ফাঁকি দিচ্ছে। আজ এটা কাল ওটা, কোনো দিন সর্দি, কোনো দিন বাহ্যের প্রাবল্য, কোনো দিন অধিক বৃষ্টি, কোনো দিন রোদ্দুরের প্রখরতা। আসলে এগুলো কিছুই নয়, প্রকৃত ব্যাপার হলো নতুন বৌঠানের সাহচর্য। স্কুল ফাঁকি দিয়ে শুধু কিশোরী বৌঠানের কাছাকাছি থাকা। জ্যোতিদাদা তখন ব্রাহ্মা ধর্মবোধিনী সভা নিয়ে ব্যস্ত। এই সভার সম্পাদক তিনি। লেখালেখিতেও মগ্ন ভীষণ। তার প্রহসন, কিঞ্চিত জলযোগ আর ঐতিহাসিক নাটক পুরু বিক্রম বেরিয়ে গেছে তখন। ঠাকুরবাড়ির চৌহদ্দি ছড়িয়ে তার সুনাম সমস্ত কলকাতায় ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে আত্মমগ্ন হয়ে ছবি আঁকছেন। এত ব্যস্ততার মধ্যে স্ত্রী কাদম্বরীকে তেমন করে সময় দিতে পারছেন না জ্যোতিদাদা। তাতে কি, রবিবাবু দাদার অনুপস্থিতি বুঝতে দিচ্ছেন না নতুন বৌঠানকে। স্কুল ফাঁকি দিয়ে বৌঠানের সঙ্গেই সময় কাটাচ্ছে রবিবাবু। সমবয়সী অন্য দেবর যে ঠাকুরবাড়িতে নেই এমন নয়। সোমেন্দ্রনাথ মানে আমাদের সোমেনদা তখন একই বাড়িতে, কিন্তু তার সঙ্গে তেমন করে ভাব জমে ওঠেনি নতুন বৌঠানের যত ভাব আর খুনসুটি দেবর রবিবাবুর সঙ্গে। অলস দুপুরে কাছে বসে রবিবাবু বঙ্গাধীপ পরাজয় পড়ে শোনাচ্ছেন তার নবীন বৌঠানকে। মাঝে মধ্যে বৌঠান জাতি দিয়ে কুচি কুচি করে সুপুরি কাটার দায়িত্ব দিত তার দেবর রবিকে। এই প্রসঙ্গে এসে রবিবাবু আবেগাপ্লুত হয়ে পড়ত। চোখ বন্ধ করে বলতো, বড় নিপুণ দক্ষতায় কুচি কুচি করে সুপুরি কাটতে পারতাম আমি। আমার চেহারা থেকে আরম্ভ করে প্রায় সব কিছুতে খুঁত ধরলেও আমার সুপুরি কাটার দক্ষতায় বৌঠান বেশ মগ্ন ছিল। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে কীরকম যেন একটা ঘোরের মধ্যে রবিবাবু বলতো, মাঝে মাঝে বৌঠান আমার হাতটি ধরে বলতো, আমাকে সুপুরি কাটার কৌশলটা শিখিয়ে দাও না গো। আমি উপযুক্ত ছাত্রী পেয়ে বৌঠানের হাতের ওপর হাত রেখে পরম যত্নে সুপারি কাটার কৌশল শিখিয়ে দিতাম। সুপুরি কাটার কৌশল রপ্ত হয়ে গেলে নতুন বৌঠান একদিন রবিবাবুর গুরুত্ব অস্বীকার করে বসল। সেদিন নাকি খুব রাগ হয়েছিল তার। এই সময়ে প্রবল উৎসাহে কবিতা লিখে যাচ্ছে সে।
মালতী পুঁথি নামের খাতাটি কবিতা লিখে লিখে ভরিয়ে ফেলেছে। সে সময় নাটকও অনুবাদ করেছে সে। সেই অল্প বয়সে শেক্সপিয়ারের ম্যাকবেথের বঙ্গানুবাদ সম্পন্ন করে ফেলেছে রবিবাবু। তো ওই নাটকে হেকেটি নামে একটি ডাকিনী চরিত্র আছে। রবিবাবু বলল, সেই দুপুরে অভিমানে স্ফীত হয়ে নতুন বৌঠানকে হেকেটি নামে সম্বোধন করলাম। বৌঠান নাক ফুলিয়ে চোখ লাল করে, কি বললে তুমি বলে আমার দিকে তেড়ে এলো। আমি বৌঠানকে খেপানোর মন্ত্র পেয়ে গেলাম। এরপর যখনই বৌঠানকে রাগানোর প্রয়োজন হতো, ওই হেকেটি শব্দটি উচ্চারণ করলেই হতো। বৌঠান লঙ্কাকাণ্ড রচনায় ব্যাপৃত হতো। এই কথাগুলো বলে সেদিন রবিবাবু একেবারে চুপ মেরে গেল। আমি তারপর বলে আরও কিছু জানতে চাইলাম, কিন্তু রবিবাবু সেবেলা বৌঠান সম্পর্কে আর একটি শব্দও করল না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একটি ঘটনায় নতুন বৌঠানের রূপ রূপান্তর হলো। সে কর্তামায়ের মৃত্যু বছরখানেক আগে কর্তামায়ের হাতে চোট লেগেছিল। সাধারণ চিকিৎসায় সে চোট না সারলে তার হাতে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ 1 বছর বহু ব্যয় সাধ্য চিকিৎসা করা হয় কর্তামায়ের। হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক 2 পদ্ধতিই চিকিৎসা করা হয় তার। কিন্তু কিছুই আর হলো না। তার অবস্থা গুরুতর হয়ে উঠল। শ্বশুর ঠাকুরকে খবর দেওয়া হলো। তখন তিনি ডালহৌসিতে অবস্থান করছিলেন। সেখানে তাকে টেলিগ্রাম করলেন দ্বিজেন্দ্রনাথ দাদা। শ্বশুর ঠাকুর এলেন না। পুনরায় টেলিগ্রাম করলেন দ্বিজেন্দা। শ্বশুর ঠাকুর ডালহৌসির পাহাড় থেকে রওনা দিলেন বটে, কিন্তু সরাসরি কলকাতায় এলেন না। শান্তিনিকেতনে কিছুদিন কাটিয়ে তবে তিনি বাড়িতে ফিরলেন। তখন কর্তামায়ের শিওরে যমদূত উপস্থিত। শ্বশুর ঠাকুর বাড়িতে পৌঁছার পরদিনই কর্তামা মারা গেলেন। মায়ের মৃত্যুতে রবিবাবুর বড় অসহায় হয়ে পড়লেন। বাড়িতে তখন অনেক নারী, বর্দি, সৌদামিনী, শরৎকুমারী, বর্ণকুমারী, বয়স্ক বধূরা, সর্বসুন্দরী, নিপাময়ী, প্রফুল্লময়ী। মাতৃহারা রবি আর সৌমের দায়িত্ব নিতে কেউ এগিয়ে এলেন না। এগিয়ে আসার সমস্যাও আছে। এদের সবাই সন্তানবতী। নিজ নিজ সন্তানদের দেখভালের সময় চলে যায় সবার। রবি সোমে দেখাশোনার বাড়তি দায়িত্ব কে নেবে? মাতৃছায়া নিয়ে কাদম্বরী বৌঠান এগিয়ে এলো। 16 বছরের নতুন বৌঠানের কাণ্ড দেখে সবাই অবাক। ও পারবে রবি সোমকে আগলে রাখতে? কাদম্বরী বৌঠান দেখিয়ে দিল তার সক্ষমতা। আর পারবেও বা না কেন? নিঃসন্তান বলে তার সন্তান লালনের ঝুট ঝামেলা নেই। আর আছে দেবরদের, বিশেষ করে রবিবাবুর প্রতি প্রগাঢ় ভালোবাসা। ভালোবাসা শব্দটি ব্যবহার করলাম। এতদিন পর্যন্ত রবিবাবু তার বৌঠান সম্পর্কে যা কিছু বলে গেছে তা আমি সরল মনে বিশ্বাস করেছি নতুন বৌঠান আমাদের বিয়ের কমাস পর দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে। কিন্তু আমার এই বিশ্বাসে চির ধরিয়েছেন জ্ঞানদা বৌদি। মৃত্যুর বহুদিন পর একদিন বৌদি রাগত কণ্ঠে আমাকে বলেছেন, শ্যাম গাঙ্গুলির মেয়েটি দেহের মানুষটিকে হারিয়ে আত্মহত্যা করেছে। আফিম খেয়ে মরেছে হাড় কাটা গলির মেয়েটি। দেহের মানুষটিকে? আমি ভীষণ ভেবাচাকা খেয়ে গিয়েছিলাম সেদিন। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, দেহের মানুষ মানে কি বৌদি? কে দেহের মানুষ? বৌদি এরপর আমার কথার কোনোই জবাব দেননি। আপন মনে গজর গজর করতে করতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। বৌদির কথার রহস্যের মর্মোদ্ধার করতে আমার বেশ কয়েক বছর লেগে গিয়েছিল। যখন নতুন বৌঠানের দেহের মানুষটিকে আবিষ্কার করতে পারলাম আমি, তখন আমার করার কিছুই নেই। কয়েকজন সন্তান হয়ে গেছে তখন আমার। দেশে বিদেশে রবিবাবুর তখন অনেক সুনাম। কর্তামায়ের মৃত্যুর পর শ্বশুর ঠাকুর নাকি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বাস করা একেবারে ছেড়ে দিয়েছেন। তেতলার ছাদের ঘরে থাকতেন বড় কর্তা। তার তেতলার ঘরটি জ্যোতিদাদার অধিকারে আসে। সংস্কৃতি পাগল জ্যোতিদা সেখানে সাহিত্য সভা আর সঙ্গীত সভার আয়োজন করেন। নানা ফুলের টবে সাজানো তার ছাদের বাগান। এককালের প্রায় নিরক্ষর বধূ কাদম্বরী বৌঠান ওই সাহিত্য সভার অন্যতম প্রধান আকর্ষণ। বিহারী লাল চক্রবর্তীর মতো ডাক সাইডে কবি জ্যোতিদার সাহিত্য সভায় আসা যাওয়া করেন। ক্রমে এই কবির গুণগ্রাহী হয়ে উঠল নতুন বৌঠান। নবীন কবি রবিবাবুর বড় প্রিয় ছিলেন বিহারীলাল।
আসরের এক কোণায় বসে বড় মনোযোগ দিয়ে প্রিয় কবির আবৃত্তি শুনত রবিবাবু। বড় সুখের দিন তখন কাদম্বরী বৌঠানের। জ্যোতিদা তখন হাওয়া বদল করতে বৌঠানকে নিয়ে যাচ্ছেন গঙ্গার ধারের কোনো বাগানে। একবার তাদের সঙ্গী হলো রবিবাবু। সেবার তারা উঠেছিল শ্রীরামপুরের কাছে চাপদানের নিজস্ব বাগানে। ওই বাগান বাড়িতে বসে বসে রবিবাবু লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। এক আধার ঘেরা সন্ধ্যের বর্ণনা দিতে গিয়ে রবিবাবু একদিন আমাকে বলল, জানো ছোট, সে সময় আমাকে কবিতা রচনায় পেয়ে বসেছে। আমি একের পর এক কবিতা লিখে যাচ্ছি। সেদিন দুপুরে একটি কবিতা লিখলাম, আমি নাম দিলাম দৃষ্টি। আমার ভিতরে বিপুল আকুলি বিকলি। এই কবিতা নতুন বৌঠানকে না শোনানো পর্যন্ত স্বস্তি নেই। জ্যোতিদাস সে সন্দেহ কোথায় যেন গেছে। বৌঠান মনমরা হয়ে বসে আছে বৈঠকখানায়। আমি আমার কবিতাটি নিয়ে তার কাছে গেলাম। কোনো ভূমিকা ছাড়াই আমি পড়ে যেতে লাগলাম। বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছ সন্ধ্যার মায়া, ওই আখি দুটি চাহিলে হৃদয় পানে, মোর মেতে পড়ে ছায়া, তারা উঠি ফুটে। এইটুকু আবৃত্তি করে নতুন বৌঠানের দিকে তাকিয়েছিল রবিবাবু। দেখেছিল বৌঠান তার দিকে আগ্রহান্বিত চোখে তাকিয়ে আছে। সে চোখে কিসের যেন নিবিড় ছায়া। চেহারার বিষণ্ণ ভাবটি কেটে গেছে তার। আরও শুনবার আগ্রহ তার চোখে মুখে। রবিবাবু নতুন বৌঠানের ব্যগ্রতা বুঝতে পারে। খাতার দিকে চোখ নামায় রবিবাবু। দৃষ্টির শেষাংশ পড়ে যেতে থাকে। আগে যে জানি তো বলো, কত কি লুকানো ছিল হৃদয় নিভৃতে। তোমার নয়ন দিয়া আমার নিজের হিয়া পাইনু দেখিতে। কখনো গাওনি তুমি নতুন, কেবলই নীরের রহি শিখায়েছ গান। স্বপ্নময়ী শান্তিময় পুরবী রাগিনী তানে বাঁধিয়াছ প্রাণ। আকাশের পানে চাই সেই সুরে গান গাই একেলা বসিয়া। একে একে সুরগুলি অনন্তে হারায়ে যায় আধারের বসিয়া। পড়া শেষ হলে খাতার ওপর থেকে বৌঠানের দিকে চোখ ফেরায় রবিবাবু। দেখে বৌঠান জানালার বাইরের ঘোর আধারের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ অপেক্ষা করে রবিবাবু ডাকে, বৌঠান। তার ডাকে সাড়া দেয় না বৌঠান। রবিবাবু বিব্রত বোধ করে, ভাবে তার কবিতা শুনে বৌঠান রাগ করেনি তো।